নমস্কার বন্ধুরা, সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আবারও একটা রবিবারের দুপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করে শোনাব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। গল্পের নাম রানুর প্রথম ভাগ। শুরু হচ্ছে গল্প বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা রানুর প্রথম ভাগ। আমার ভাইঝি রানুর প্রথম ভাগের গণ্ডি পার হওয়া আর হয়ে উঠল না। তার 1000 অন্তরায়ের মধ্যে দুটো বিশেষ উল্লেখযোগ্য। এক, তার প্রকৃতিগত অকালপক্ষ গিন্নিপনা, আর অন্যটি তার আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা। তার দৈনিক জীবন প্রণালী লক্ষ্য করলে মনে হয় বিধাতা যদি তাকে একেবারে তার ঠাকুরমার মতো প্রবীণা গৃহিণী এবং কাকার মতো MA-BL করে পাঠাতেন, তাহলে তাকে মানাতেও ভালো এবং সেও সন্তুষ্ট থাকত। তার 30-40 বছর পরবর্তী ভাবী নারীত্ব হঠাৎ কেমন করে 30-40 বছর পূর্বেই এসে পড়ল, তার ক্ষুদ্র শরীর মনটিতে আর এঁটে উঠছে না। রানুর কার্যকলাপ দেখলে এই রকম একটা ধারণা মনে উপস্থিত হয়। প্রথমত, শিশুসুলভ সমস্ত ব্যাপারেই তার ক্ষুদ্র নাসিকাটি তাচ্ছিল্যে কুঞ্চিত হয়ে ওঠে। খেলাঘর সে মোটেই বরদাস্ত করতে পারে না, ফ্রক জামাও না, এমনকি নোলক পরাও নয়। মুখটা গম্ভীর করে বলে, আমার কি আর ওসবের বয়স আছে মেচকা? বলতে হয়, না মা, আর কি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকল। রানু চতুর্থকালের কাল্পনিক দুশ্চিন্তা দুর্ভাবনায় মুখটা অন্ধকার করে বসে থাকে। আর দ্বিতীয়ত, কতকটা বোধহয় শৈশবের সঙ্গে সম্পর্কিত বলেই তার ঘোরতর বিতৃষ্ণা প্রথম ভাগে। দ্বিতীয় ভাগ থেকে আরম্ভ করে তার কাকার আইন পুস্তক পর্যন্ত সবগুলোর সঙ্গেই তার বেশ সৌহার্দ্য আছে এবং তাদের সঙ্গে সত্যিই তার দৈনিক জীবনের অর্ধেকটা সময় কেটে যায় বটে, কিন্তু প্রথম ভাগের নামেই সমস্ত উৎসাহ একেবারে শিথিল হয়ে আসে। বেচারির মলিন মুখখানি ভেবে মাঝে মাঝে আমি এলাকারি দিই, মনে করি, যাজ্ঞে বাপু, মেয়ে নাই বা এখন থেকে বই স্লেট নিয়ে মুখ গুজড়ে রইল, ছেলে হওয়ার পাপটা তো আর করেনি, নেহাতি দরকার যদি বোধ করা যায় আর একটু বড় হোক, তখন দেখা যাবে খন। এই রকমের দিনগুলো রানুর বেশ যায়। তার গিন্নিপনা সতেজে চলতে থাকে এবং পড়াশোনারও বিষম ধুম পড়ে যায়। বাড়ির নানা স্থানের অনেক সব বই হঠাৎ স্থানভ্রষ্ট হয়ে কোথায় যে অদৃশ্য হয় তার খোঁজ দুরূহ হয়ে ওঠে এবং উপরের ঘর নিচের ঘর থেকে সময়ে অসময়ে রানুর উঁচু গলায় পড়ার আওয়াজ আসতে থাকে। ওই কয়ে জফলা ঐক্য, ময়ে আকার, মূর্ধন্যয় হস্যই, কয়ে জফলা মাণিক্য, বা পাখি সব করে রব, রাতি পোহাইল, অথবা তার রাঙা কাকার আইন মুখস্থ করার ঢঙে হয়ার ইজ, হয়ার অ্যাজ ইট ইজ ইত্যাদি। আমার ভালো লাগে, কিন্তু রানুর স্বাভাবিক স্ফূর্তির এই রকম দিনগুলো বেশি দিন স্থায়ী হতে পারে না। ভালো লাগে বলেই আমার মতির হঠাৎ পরিবর্তন হয়ে যায় এবং কর্তব্যজ্ঞানটা সমস্ত লঘুতাকে ভ্রুভঙ্গি করে প্রবীণ গুরুমশাইয়ের বেশে আমার মধ্যে জাঁকিয়ে বসে। সনাতন যুক্তির সাহায্যে হৃদয়ের সমস্ত দুর্বলতা নিরাকরণ করে গুরুগম্ভীরস্বরে ডাক দিই, রানু। রানু এ স্বরটি বিলক্ষণ চেনে, উত্তর দেয় না, মুখটি কাঁদো কাঁদো করে নিতান্ত অসহায় ভালো মানুষের মতো ধীরে ধীরে এসে মাথা নিচু করে দাঁড়ায়। আমার আওয়াজটা তার গলায় যেন একটা ফাঁস পরিয়ে টেনে এনেছে। আমি কর্তব্যবোধে আরও কড়া হয়ে উঠি, সংক্ষেপে বলি,
প্রথম ভাগ, যাও। এরপরে প্রতিবারই যদি নির্বিবাদে প্রথম ভাগটি এসে পড়ত এবং যেন তেন প্রকারেণ দুটো শব্দও গিলিয়ে দেয়া যেত, তো হাতে খড়ি হওয়া ইস্তক এই যে 2.5 বৎসর গেল, এর মধ্যে মেয়েটাও যে প্রথম ভাগের ও কটা পাতা শেষ করতে পারত না এমন নয়। কিন্তু আমার হুকুমটা ঠিকমতো তামিল না হয়ে কতকগুলো জটিল ব্যাপারে সৃষ্টি করে মাত্র। যেমন এরকম ক্ষেত্রে কোনো কোনো বার 2-3 দিন পর্যন্ত রানুর টিকিটি আর দেখা যায় না। সে যে কোথায় গেল, কখন খেলো, কোথায় শুলো, তার একটা সঠিক খবর পাওয়া যায় না। 2-3 দিন পরে হঠাৎ যখন নজর পড়ল, তখন হয়তো সে তার ঠাকুরদাদার সঙ্গে চায়ের আয়োজনে মেতে গিয়েছে, কিংবা তার সামনে প্রথম ভাগটাই খুলে রেখে তার কাকাদের পড়ার খরচ পাঠানো কিংবা আহার্য দ্রব্যের বর্তমান দুর্মূল্যতা প্রভৃতি সংসারের কোনো একটা দুরূহ বিষয় নিয়ে প্রবল বেগে জ্যাঠামি করে যাচ্ছে, অথবা তার বাগানের জোগাড়যন্ত্রের ডান হাত হয়ে সমস্ত বিষয়ে নিজের মন্তব্য দিতে দিতে সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আমার দিকে হয়তো একটু আর চোখে চাইল, বিশেষ কোনো ভয় বা উদ্বেগ নেই। জানে এমন দুর্ভেদ্য দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছে যেখানে সে কিছুকাল সম্পূর্ণ নির্বিঘ্ন। আমি হয়তো বললাম, কই রানু, তোমায় না 3 দিন হলো বই আনতে বলা হয়েছিল? সে আমার দিকে না চেয়ে বাবার দিকে চায় এবং তিনিই উত্তর দেন, ওহে, সে একটা মহা মুশকিলের ব্যাপার হয়েছে, ও বইটা যে কোথায় ফেলেছে। রানু চাপা স্বরে শুধরে দেয়, ফেলিনি, বলো কে চুরি করে নিয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, কে যে চুরি করে নিয়েছে বেচারি অনেকক্ষণ খুঁজেও। রানু কথা জুগিয়ে দেয়, 3 দিন খুঁজে খুঁজে হয়রান হয়েও। হ্যাঁ, তোমার গিয়ে 3 দিন হয়রান হয়েও শেষে না পেয়ে হাল ছেড়ে। রানু ফিসফিস করে বলে দেয়, হাল ছাড়িনি এখনো। ও হ্যাঁ, ওর নাম কি? ওই হাল না ছেড়ে ক্রমাগত খুঁজে খুঁজে বেড়াচ্ছে। যা হোক, আজ একখানা বই এনে দিও, কতই বা দাম। রাগ করে বলি, তুই বুঝি এই কাটারি হাতে করে বাগানে বাগানে বই খুঁজে বেড়াচ্ছিস, লক্ষ্মী ছাড়া মেয়ে? কাতরভাবে বাবা বলেন, আহা, ওকে আরে সামান্য ব্যাপারের জন্য গালমন্দ করো কেন? এবার থেকে ঠিক করে রাখবে তো গিন্নি? রানু খুব ঝুঁকিয়ে ঘাড় নাড়ে। আমি ফিরে আসতে আসতে শুনতে পাই, তোমায় অত করে শেখাই তবু একটুও মনে থাকে না দাদু, কি যেন হচ্ছ দিন দিন। কখনো কখনো হুকুম করার খানিক পরেই বইটার আধখানা এনে হাজির করে সে খোকার ওপর প্রবল তম্বি আরম্ভ করে দেয়। তম্বিটা আসলে আরম্ভ হয় আমাকে ঠেস দিয়ে, তোমার আদুরে ভাইপোর কাজ দেখো মেচকা, লোকে আর পড়াশুনো করবে কোথা থেকে? আমি বুঝি কার কাজ, কটমট করে চেয়ে থাকি। দুষ্টু ছুটে গিয়ে বামাল শুদ্ধ খোকাকে হাজির করে। সে বোধহয় তখন একখানা পাতা মুখে পুড়েছে এবং বাকিগুলোর কি করলে সবচেয়ে সদ্গতি হয় সেই সম্বন্ধে গবেষণা করছে। তাকে আমার সামনে ধপ করে বসিয়ে রানু রাগ দেখিয়ে বলে, পেত্তয় না যাও দেখো, আচ্ছা এ ছেলে কখনো বিদ্যা হবে মেচকা? আমি তখন হয়তো বলি, ওর কাজ না তুমি নিজে ছিঁড়েছ রানু? ঠিক আগেকার 5খানা পাতা ছেঁড়া। যত বলি তোমায় কিচ্ছু বলবো না, খান 30 বই তো শেষ হলো। ধরা পড়ে লজ্জা ভয় অপমানে নিশ্চল নির্বাক হয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে, নেহাত নৃশংস না হলে ওর ওপর আর কিছু তাকে বলা যায় না। তখনকার মতো শাস্তির কথা ভুলে তার মনের গ্লানিটুকু মুছিয়ে দেবার জন্য আমাকে বলতেই হয়, হ্যাঁ রে, তুই দিদির বই ছেড়েছিস, আর তুমিও তো ওকে একটু শাসন করবে রানু, ওর কতটুকুই আর বুদ্ধি বলো। চাঁদ মুখখানি থেকে মেঘটা সরে গিয়ে হাসি ফোটে।
তখন আমাদের দুজনের মধ্য থেকে প্রথম ভাগের ব্যবধানটা একেবারে বিলুপ্ত হয়ে যায় এবং রানু দিব্য সহজভাবে তার গিন্নিপনার ভূমিকা আরম্ভ করে দেয়। এই সময়টা সে হঠাৎ এত বড় হয়ে যায় যে ছোট ভাই থেকে আরম্ভ করে বাপ, কাকা, ঠাকুরমা, এমনকি ঠাকুর দাদা পর্যন্ত সবাই তার কাছে নিতান্ত ক্ষুদ্র এবং স্নেহ ও করুণার পাত্র হয়ে পড়ে। এই রকম একটা প্রথম ভাগ ছেঁড়ার দিনে কথাটা এইভাবে আরম্ভ হলো। কি করে শাসন করব বলো মেচকা? আমার কি নিঃশ্বাস ফেলবার সময় আছে? খালি কাজ কাজ আর কাজ। হাসি পেলেও গম্ভীর হয়ে বললাম, তা বটে, কত দিকে আর দেখবে? যে দিকটা না দেখছি সেই দিকেই গোল। এই তো খোকার কাণ্ড তো চোখেই দেখলে। কেন রে বাপু, রানু ছাড়া আর কি বাড়িতে কেউ নেই? খাবার বেলা তো অনেকগুলি মুখ। বলো মেচকা। আচ্ছা, কাল তোমার ঝাল তরকারিতে নুন ছিল? বললাম, না, একেবারে মুখে দিতে পারিনি। তার হেতু হচ্ছে রানু কাল রান্নাঘরে যেতে পারেনি, ফুরসত ছিল না। এই তো সবার রান্নার ছিঁড়ি। আজ আর সেরকম হবে না, আমি নিজে হাতে দিয়ে এসেছি নুন। আমার শখের ঝাল তরকারি খাওয়া সম্বন্ধে নিরাশ হয়ে মনের দুঃখ চেপে বললাম, তুমি যদি রোজ একবার করে দেখো মা। গাল দুটো অভিমানে ভারী হয়ে উঠল। হবার জো নেই মেচকা, রানু হয়েছে বাড়ির আতঙ্ক। ওরে, ওই বুঝি রানু ভাড়ার ঘরে ঢুকেছে, রানু বুঝি মেয়েটাকে টেনে দুধ খাওয়াতে বসেছে। দেখ দেখ, তোকে কে এত গিন্নিত্ব করতে বললে বাপু? হ্যাঁ মেচকা, এতখানি বড় হলুম, দেখেছো কখনো আমায় গিন্নিত্ব করতে? কখনো এক রত্তিও। বললাম, বলে দিলেই হলো একটা কথা, ওদের আর কি। মুখ বুঝে শুনে যাই। একজন হয়তো বললেন, ওই বুঝি রানু রান্নাঘরে সেঁধ হলো। রাঙি বেড়ালটা বলে আমি পদে আছি। কেউ চেঁচিয়ে বললেন, ওরে, রানু বুঝি ওর বাপের। আচ্ছা মেচকা, বাবার ফুলদানিটা আমি ভেঙেছি বলে তোমার একটুও বিশ্বাস হয়? এই ঘটনাটা সবচেয়ে নতুন। গিন্নিপন্না করে জল বদলাতে গিয়ে রানুই ফুলদানিটা চুরমার করে দিয়েছে। ঘরে আর দ্বিতীয় কেউ ছিল না। আমি বললাম, কই, আমি তো মরে গেলেও কথা বিশ্বাস করতে পারবো না। ঠোঁট ফুলিয়ে রানু বলল, যার ঘটে একটুও বুদ্ধি আছে সে করবে না। আমার কি দরকার মেচকা ফুলদানিতে হাত দেবার? কেন, আমার নিজের প্রথম ভাগ কি ছিল না যে বাবার ফুলদানি ঘাঁটতে যাব? প্রথম ভাগের ওপর দরদ দেখে ভয়ানক হাসি পেল। চেপে রেখে বললাম, মিছিমিছি দোষ দেওয়াটা ওদের কেমন একটা রোগ হয়ে পড়েছে। দুষ্টু একটু মুখ নিচু করে রইল। তারপর সুবিধা পেয়ে তার সদ্য দোষটুকু সম্পূর্ণরূপে স্খালন করবার জন্য আমার কোলে মুখ গুঁজে আরও অভিমানের সুরে আস্তে আস্তে বলল, তোমারও এ রোগটা একটু একটু আছে মেচকা। এক্ষুনি বলছিলে আমি প্রথম ভাগটা ছিঁড়ে এনেছি। মেয়ের কাছে হেরে গিয়ে হাসতে হাসতে তার চুলের মধ্যে আঙুল সঞ্চালন করতে লাগলাম। বই হারানো কি ছেঁড়া, পেট কামড়ানো, মাথা ব্যথা, খোকাকে ধরা প্রভৃতি ব্যাপারগুলো যখন অনেক দিন তাকে বাঁচাবার পর নিতান্ত একঘেয়ে এবং শক্তিহীন হয়ে পড়ে, তখন দু একদিনের জন্য নেহাত বাধ্য হয়ে রানু বই স্লেট নিয়ে হাজির হয়। অবশ্য পড়াশোনা কিছুই হয় না। প্রথমে গল্প জমাবার চেষ্টা করে, সংসারের ওপর কোনো কিছুর জন্য মনটা খিঁচড়ে থাকার জন্য, কিংবা অন্য কোনো কারণে যদি সকলের নিজ নিজ কর্তব্য সম্বন্ধে আমার মনটা বেশি সজাগ থাকে তো ধমক খেয়ে বই খোলে। তারপর পড়া আরম্ভ হয়। সেটা রানুর পাঠাভ্যাস কি আমার ধৈর্য, বাৎসল্য, সহিষ্ণুতা প্রভৃতি সদ্গুণের পরীক্ষা, তা স্থির করে বলা কঠিন। 2.5 বৎসর কেটে গেছে। এর মধ্যে রানু অজ, আম এর পাতা শেষ করে অচল অধমের পাতায় এসে অচলা হয়ে আছে। বই খুলে আমার দিকে চায়, অর্থাৎ বলে দিতে হবে। আমি প্রায়ই
পড়াশোনার অত্যাবশ্যকতা সম্বন্ধে একটি ক্ষুদ্র উপদেশ দিয়ে আরম্ভ করি। আচ্ছা রানু, যদি পড়াশোনা না করো তো বিয়ে হলেই যখন শ্বশুরবাড়ি চলে যাবে, মেজো কাকা কিরকম আছে, তাকে সকালবেলা কেউ চা দিয়ে যায় কি না, নাইবার সময় তেল কাপড় গামছা দিয়ে যায় কি না, অসুখ হলে মাথায় কেউ হাত বুলিয়ে দেয় কি না, এসব কি করে খোঁজ নেবে? রানু তার মেজকার ভাবী দুর্দশার কথা কল্পনা করে মৌন থাকে, কিন্তু বোধহয় প্রথম ভাগ পারাপার হবার কোনো সম্ভাবনা না দেখে বলে, আচ্ছা মেজকা, একেবারে দ্বিতীয় ভাগ পড়লে হয় না? আমাকে একটুও বলে দিতে হবে না, এই শোনো না, ওই কয়ে জফলা। রেগে গিয়ে বলি, ওই ডেপমি ছাড়ো দেখিন, ওই জন্য তোমার কিছু হয় না। নাও পড়ো, সেদিন কত দূর হয়েছিল? অচল অধম শেষ করেছিলে? রানু নিষ্প্রভভাবে ঘাড় নেড়ে জানায়, হ্যাঁ। বলি, পড়ো তাহলে একবার। অচল কথাটির ওপর কচি আঙুলটি দিয়ে চুপ করে বসে থাকে। আমার মাথার রক্ত গরম হয়ে উঠতে থাকে এবং স্নেহ করুণা প্রভৃতি স্নিগ্ধ প্রবৃত্তিগুলো বাষ্প হয়ে উড়ে যাবার উপক্রম হয়। মেজাজেরই বা আর দোষ দিই কি করে? আজ 1 বছর ধরে এই অচল অধম নিয়ে কসরত চলছে, এখনো রোজই এই অবস্থা। তবু রাগ দমন করে গম্ভীরভাবে বলি, ছাই হয়েছে। আচ্ছা বলো, অ চ আর ল, অচল। রানু অর ওপর থেকে আঙুলটা না সরিয়ে 3টি অক্ষর পড়ে যায়। অধমও ওইভাবেই পড়া শেষ হয়, অথচ ঝাড়া 1.5 বছর শুধু অক্ষর চেনাতে গিয়েছিল। তখন জিজ্ঞেস করতে হয়, কোনটা অ? রানু ভীতভাবে আমার দিকে তাকিয়ে আঙুলটা সরিয়ে লয়ের উপর রাখে। ধৈর্যের সুতোটা তখনও ধরে থাকি। বলি, কোনটা ল হলো তাহলে? আঙুলটা চট করে চয়ের উপর সরে যায়। ধৈর্য সাধনা তখনও চলতে থাকে। শান্তভাবে বলি, চমৎকার। আর চ? খানিকক্ষণ স্থিরভাবে বইয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, চ চ নেই মেজকা। সংযত রাগটা অত্যন্ত উগ্রভাবেই বেরিয়ে পড়ে। পিঠে চাপড় কষিয়ে বলি, তা থাকবে কেন? তোমার ডেপমি দেখে চম্পট দিয়েছে। হতভাগা মেয়ে, রাজ্যের কথার জাহাজ হয়েছে, আর এদিকে 2.5 বছর প্রথম ভাগের 2.5টে কথা শেষ করতে পারলে না। কত বুড়ো বুড়ো গাধা ঠেঙিয়ে পাশ করে দিলাম, আর এই একরত্তি মেয়ের কাছে আমায় হার মানতে হলো। কাজ নেই তোরা অক্ষর চিনে, সন্ধে পর্যন্ত বসে বসে খালি অ চা আর ল, আচাল, অ ধা আর ম, অধম, এই আওড়াবি। তোর সমস্ত দিন আজ খাওয়া বন্ধ। বিরক্তভাবে একটা খবরের কাগজ কিংবা বই নিয়ে বসে যাই। রানু কাঁদতে কাঁদতে সুর মিশিয়ে পড়া বলে যায়। বলি বটে, সন্ধে পর্যন্ত পড়তে হবে, কিন্তু চটটা বসিয়ে নিশ্চিন্ত হয়ে যায় যে সেদিনকার পড়া ওই পর্যন্ত। রানু এতক্ষণ চোখের জলের ভরসাতেই থাকে এবং অশ্রু নামলেই সেটাকে খুব বিচক্ষণতার সঙ্গে কাজে লাগায়। কিছুক্ষণ পরে আর পড়ার আওয়াজ পাই না। বলি, কি হলো? রানু ক্রন্দনেশ্বরে উত্তর দেয়, নেই। কি নেই? বলে ফিরে দেখি চোখের জল অচল অধমের ওপর ফেলে আঙুল দিয়ে ঘষে ঘষে কথা দুটোকে বিলকুল উড়িয়ে দিয়েছে, একেবারে নিচের 2-3খানা পাতার খানিকটা পর্যন্ত, কিংবা আঙুলের ডগায় চোখের ভিজে কাজল নিয়ে কথা দুটিকে চির অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। এই অবস্থাতে বলে, আর দেখতে পাচ্ছি না মেজকা। এই রকম আরও কত সব কাণ্ড। চরটা মারা পর্যন্ত মনটা খারাপ হয়ে থাকে। তাছাড়া ওর ধূর্তামি দেখে হাসিও পায়। মেয়েদের পড়াশোনা সম্বন্ধে আমার থিওরিটা ফিরে আসে। বলি, না, তোর আর পড়াশোনা হলো না রানু। স্লেটটা নিয়ে আয় দেখিনি, দেখে দি, বুলো পিঠটায় লেগেছে বেশি, দেখি। রানু বুঝতে পারে তার জয় আরম্ভ হয়েছে।
এখন তার সব কথাই চলবে। আমার কাঁধটা জড়িয়ে আস্তে আস্তে ডাকে, মেচকা। উত্তর দিই, কি? আমি মেচকা বড় হইনি? তা তো খুব হয়েছ, কিন্তু কই বড়র মতন বড়? বাধা দিয়ে বলে, তাহলে স্লেট ছেড়ে ছোট কাকার মতো কাগজ পেন্সিল নিয়ে আসবো। 4টে উড পেন্সিল আছে আমার, স্লেটে খোকা বড় হয়ে লিখবে খন। হঠাৎ শিহরিত হয়ে উঠে বলে, ও মেচকা, তোমার দুটো পাকা চুল গো, সর্বনাশ, বেছে দে। বলি, দাও। আচ্ছা রানু, আমি তো বুড়ো হতে চললাম, তুইও তো দুদিন পরে শ্বশুর বাড়ি চলে যাবি, লেখাপড়া শিখলিনি, মরলাম কি বাঁচলাম কি করে খোঁজ নিবি? আমায় কেউ দেখে শোনে কি না, রেঁধে টেঁধে দেয় কি না? রানু বলে, পড়তে তো জানি মেচকা, খালি প্রথম ভাগটাই জানি না, বড় হয়েছে কি না। বাড়ির আর কোন লোকটা প্রথম ভাগ পড়ে মেচকা, দেখাও তো। দাদা ওদিকে ধর্ম সম্বন্ধে খুব লিবারেল মতের লোক ছিলেন, অর্থাৎ হিন্দু ধর্ম সম্বন্ধে অজ্ঞতাটা যেমন গভীর করে রেখেছিলেন, খ্রিস্ট এবং কবেকার জরাজীর্ণ জরাথুস্টিয়ানবাদ সম্বন্ধে জ্ঞানটা সেই রকমই উচ্চ ছিল। দরকার হলে বাইবেল থেকে সুদীর্ঘ কোটেশন তুলে সবাইকে চমৎকৃত করে দিতে পারতেন, এবং দরকার না হলেও যখন এক ধার থেকে সমস্ত ধর্মমত সম্বন্ধে সুতীব্র সমালোচনা করে ধর্মমত মাত্রেরই অসারতা সম্বন্ধে অধার্মিক ভাষার ভুরি ভুরি প্রমাণ দিয়ে যেতেন, তখন ভক্তদের বলতে হতো, হ্যাঁ, এখানে খাতির চলবে না বাবা, যার নাম শশাঙ্ক মুখুজ্জে। দাদা বলতেন, না, গোঁড়ামিকে আমি প্রশ্রয় দিতে মোটেও রাজি নই। প্রায় সব ধর্মবাদকেই তিনি গোঁড়ামি নামে অভিহিত করতেন এবং গালাগাল না দেওয়াকে বলতেন প্রশ্রয় দেওয়া। সেই দাদা এখন একেবারে অন্য মানুষ, ত্রিসন্ধ্যা না করে জল খান না, এবং জলের অতিরিক্ত বেশি কিছু খান বলে মনেই হয় না। পুজো পাঠ হোম নিয়েই আছেন, এবং বাক ও কর্মের সুচিতা সম্বন্ধে এমন একটা গেল গেল ভাব যে আমাদের তো প্রাণ যায় যায় হয়ে উঠেছে। ভক্তেরা বলে, ওরকম হবে, এ তো জানা কথাই, এই হচ্ছে স্বাভাবিক বিবর্তন, এ একেবারে খাঁটি জিনিস দাঁড়িয়েছে। সকলের চেয়ে চিন্তার বিষয় হয়েছে এই যে অসহায় লাঞ্ছিত হিন্দু ধর্মের জন্য একটা বড় রকম ত্যাগ স্বীকার করার নিমিত্ত দাদা নিরতিশয় ব্যাকুল হয়ে উঠলেন, এবং হাতের কাছে আর তেমন কিছু আপাতত না পাওয়ায় ঝোঁকটা গিয়ে পড়েছে ছোট মেয়েটির ওপর। একদিন বললেন, ওহে শৈলেন, একটা কথা ভাবছি। ভাবছি বলি কেন, একরকম স্থিরই করে ফেলেছি। মুখে গম্ভীর তেজস্বিতার ভাব দেখিয়ে সভয়ে প্রশ্ন করলাম, কি দাদা? গৌরীদান করব স্থির করেছি। তোমার রানুর কত বয়স হলো? বয়স না বলে বিস্মিতভাবে বললাম, সে কি দাদা, এ যুগে? দাদা সংযত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, যুগের আর সে নেই শৈলেন, ওইখানেই তোমরা ভুল করো। কাল হলো এক অনন্তব্যাপী অখণ্ড সত্তা, এবং যে শুদ্ধ সনাতন ধর্ম সেই কালকে। একটু অস্থির হয়ে বললাম, কিন্তু দাদা, ও যে এখনো দুগ্ধপোষ্য শিশু। দাদা বললেন, এবং শিশুই থাকবে ও, যতদিন তোমরা বিবাহ বন্ধনের দ্বারা ওর আত্মার সংস্কার ও পূর্ণ বিকাশের অবসর না করে দিচ্ছ। এটা তোমায় বোঝাতে হলে আগে আমাদের শাস্ত্রকাররা। অসহিষ্ণুভাবে বললাম, সে তো বুঝলাম, কিন্তু ওর তো এই সবে 8 বছর পেরুলো দাদা, আর ওর শরীরই বা কতটুকু, আর তার মধ্যে ওর আত্মাই বা কোথায়, তা তো বুঝতে পারি না। আমার কথা হচ্ছে। দাদা সেদিকে মন না দিয়ে নিরাশভাবে বললেন, 8 বছর পেরিয়ে গেছে? তাহলে আর হলো কই শৈলেন? মনু বলেছেন, অষ্টবর্ষা ভবেত গৌরী নববর্ষে তু রোহিণী। জানি
অত বড় পুণ্যকর্ম কি আর আমার হাত দিয়ে সমাধান হবে? ছোটটার বয়স কত হলো? রানুর ছোট রেখা 5 বছরের। দাদা বয়স শুনে মুখটা কুঞ্চিত করে একটু মৌন রইলেন। 5 বছরের কন্যাদানের জন্য কোনো একটা পুণ্যফলের ব্যবস্থা না করে যাওয়ার জন্য মনুর ওপরেই চটলেন, কিংবা অত পিছিয়ে জন্ম নেওয়ার জন্য রেখার ওপরেই বিরক্ত হলেন। বুঝতে পারলাম না। কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে সেই স্থান ত্যাগ করলেন। আমিও আমার রুদ্ধশ্বাসটা মোচন করলাম। মনে মনে বললাম, যাক, মেয়েটার একটা ভাঁড়া গেল। 2 দিন পরে দাদা ডেকে পাঠালেন। উপস্থিত হলে বললেন, আমিও সমস্যাটুকুর একরকম সমাধান করে ফেলেছি শৈলেন, অর্থাৎ তোমার রানুর বিবাহের কথাটা আর কি। ভেবে দেখলাম যুগধর্মটা একটু বজায় রেখে চলাই ভালো বই কি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আনন্দের সঙ্গে বললাম, নিশ্চয়ই, শিক্ষিত সমাজে কোথায় 16-17 বছরে বিবাহ চলছে দাদা? এই সময় একটা কচি মেয়েকে, যার 9 বছরও পুরো হয়নি, তা ভিন্ন খাটো গড়ন বলে? ঝাঁটা মারো তোমার শিক্ষিত সমাজকে। আমি সে কথা বলছি না। বলছিলাম যে যদি এই সময়েই রানুর বিয়ে দিই তা মন্দ কি? বেশ তো, যুগধর্মটাও বজায় রইল, অথচ ওদিকে গৌরীদানেরও খুব কাছাকাছি রইল। ক্ষতি কি? এটা হবে যাকে বলতে পারা যায় মডিফাইড গৌরীদান আর কি। আমি একেবারে হয়ে গেলাম। কি করে যে দাদাকে বোঝাবো কিছুই ঠিক করে উঠতে পারলাম না। দাদা বললেন, পণ্ডিত মশায়েরও মত আছে, কলিতে এইটি গৌরীদানের সম ফলপ্রসূ হবে। আমি দুঃখ ও রাগ মেটাবার একটা আধার পেয়ে একটু রাগের সঙ্গে বললাম, পণ্ডিত মশাই তাহলে একটা নীচ মিথ্যা কথা আপনাকে বলেছেন দাদা? আপনি সন্তুষ্ট হলে উনি একথাও বোধহয় শাস্ত্র ঘেটে বলে দেবেন যে মেয়েকে হাত পা বেঁধে জলে ফেলে দিলেও আজকাল গৌরীদানের ফল হবার কথা। কলি যুগটা তো ওদের কল্পবৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। যখন যে বিধানটা চাইবেন পাকা ফলের মতো টুপ করে হাতে এসে পড়বে। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। আমিই কথা বললাম, যাক, ওরা বিধান দেন দিন গিয়ে, আমি এখন আসি, একটু কাজ আছে। আসার সময় ঘুরে বললাম, হ্যাঁ, আমার শরীরটা খারাপ, ভাবছি মাস 4 একটু পশ্চিমে গিয়ে কাটাবো, সপ্তাহখানেকের মধ্যেই বোধহয় বেরিয়ে পড়তে হবে। বলে চলে গেলাম। অভিমানের সাহায্যে ব্যাপারটা মাস 3-4 কোনো রকমে ঠেকিয়ে রাখলাম, কিন্তু তারপর দাদা নিজেই এমন অভিমান শুরু করে দিলেন যে আমারই হার মানতে হলো। ধর্মের পথে অন্তরায় হবার বয়স এবং শক্তি তো বাবার ছিলই না, তবু নাতনির মায়ায় তিনি দোমনা হয়ে কিছুদিন আমারই পক্ষে রইলেন। তারপর ক্রমে ক্রমে ওই দিকেই ঢলে পড়লেন। আমি বেখাপ্পা রকম একলা হয়ে গিয়ে একটা মস্ত ধর্মদ্রোহীর মতো বিরাজ করতে লাগলাম। রানুকে ঢালোয়া ছুটি দিয়ে দিয়েছি। মায়াবিনী অচিরেই আমাদের পর হবে বলে যেন ক্ষুদ্র বুকখানির সমস্তটুকু দিয়ে আমাদের সংসারটি জড়িয়ে ধরেছে। পারুক না পারুক সে সমস্ত কাজেই আছে, এবং যেটা ঠিকমতো পারে না সেটার জন্য এমন একটা সংকোচ এবং বেদনা আজকাল তার দেখতে পাই, যাতে সত্যিই মনে হয় নকলের মধ্যে দিয়ে মেয়েটা এবার আসল গিন্নিপনার ছোঁয়াচ লাগিয়েছে। অসহায় মেচকাটি তো চিরদিনই তার একটি বিশেষ পোষ্য ছিলই। আজকাল আবার প্রথম ভাগ বিবর্জিত সুপ্রচুর অবসরের দরুন একেবারে তার কোলের শিশুটিই হয়ে পড়েছে বললে চলে। সময় সময় গল্পও হয়। আজকাল বিয়ের গল্পটাই বেশি হয়। অন্যের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করতে রানু ইদানিং লজ্জা পায় বটে, কিন্তু আমার কাছে কোনো দ্বিধা কুণ্ঠাই আসবার অবসর পায় না। তার কারণ আমাদের দুজনের মধ্যে সমস্ত লঘুত্ব বাদ দিয়ে গুরুগম্ভীর সমস্যাবলীর আলোচনা চলতে থাকে। বলি, তা নয় হলো রানু, তুমি মাসে 2 বার করে শ্বশুরবাড়ি থেকে এসে আমাদের সংসারটা গুছিয়ে দিয়ে গেলে, আর সবই করলে, কিন্তু তোমার মেজকাটির কি বন্দোবস্ত করেছ? রানু বিমর্ষ হয়ে ভাবে, বলে,
আমরা তো সব বলে বলে হয়রান হয়ে গেলাম মেজকা, যে বিয়ে করো বিয়ে করো, তা শুনলে গরিবের কথা? রানু কি তোমায় চিরদিনটা দেখতে শুনতে পারবে মেজকা? এরপর তার নিজের ছেলেপুলেও তো মানুষ করতে হবে, মেয়ে আর কতদিন নিজের বলো? তোতা পাখির মতো কচি মুখে বুড়োদের কাছে শেখা বুলি শুনে হাসবো কি কাঁদবো ঠিক করতে পারি না। বলি, আচ্ছা, একটা গিন্নি বান্নি কোণে দেখে না হয় এখনো বিয়ে করলে চলে না? কি বলো তুমি? এই বাঁধা কথাটি তার ভাবি শ্বশুরবাড়ি নিয়ে একটা ঠাট্টার উপক্রমণিকা। রানু কৃত্রিম অভিমানের সঙ্গে হাসি মিশিয়ে বলে, যাও মেজকা, আর গল্প করব না, তুমি ঠাট্টা করছো। আমি চোখ পাকিয়ে বিপুল গাম্ভীর্যের সঙ্গে বলি, মোটেও ঠাট্টা নয় রানু, তোমার শাশুড়িটি বড্ড গিন্নি শুনেছি, তাই বলছিলাম যদি বিয়েই করতে হয়। রানু আমার মুখের দিকে তাকিয়ে রাগ করতে চায় এবং শেষে হেসে ফেলে। কিছুতেই যখন আমার মুখের অটল গাম্ভীর্য বদলায় না, তখন প্রতারিত হয়ে গুরুত্বের সঙ্গে বলে, আচ্ছা আমি তাহলে না মেজকা? নিশ্চয়ই ঠাট্টা করছো, যাও। আমি চোখ আরও বড় বড় করে বলি, একটুও ঠাট্টা নেই এর মধ্যে রানু, সব কথা নিয়ে কি আর ঠাট্টা করা চলে মা? রানু তখন ভারিক্কে হয়ে বলে, আচ্ছা তাহলে আমার শাশুড়িকে একবার বলে দেখব খন, আগে যাই সেখানে, তিনি যদি তোমায় বিয়ে করতে রাজি হন তো তোমায় জানাবো খন, তার জন্য ভাবতে হবে না। তারপর কৌতুকদীপ্ত চোখে তাকিয়ে বলে, আচ্ছা মেজকা, প্রথম ভাগ তো শিখিনি এখনো, কি করে তোমায় জানাবো বলো দেখিন, তবে বুঝবো। হ্যাঁ, আমি নানান রকম আন্দাজ করি। বিজয়িনী ঝাঁকড়া মাথা দুলিয়ে হেসে বলে, না হলো না, কখনো বলতে পারবে না, সে বড্ড শক্ত কথা। এইসব হাসি তামাশা গল্পগুজব হঠাৎ মাঝখানেই শেষ হয়ে যায়। রানু চঞ্চলতার মাঝে হঠাৎ গম্ভীর হয়ে বলে, যাক, সে পরের কথা পরে হবে, যাই, তোমার চা হলো কিনা দেখি গে। কিংবা, যাই, গল্প করলেই তো চলবে না, তোমার লেখার টেবিলটা আজ গুছোতে হবে, এক ডাঁই হয়ে রয়েছে, ইত্যাদি। এই রকমভাবে রানুকে নিবিড় থেকে নিবিড়তর ভাবে আমার বুকের মধ্যে এনে দিতে দিতে বিচ্ছেদের দিনটা এগিয়ে আসছে। বুঝিবা রানুর বুকটিতেও এই আসন্ন বিচ্ছেদের বেদনা তার অগোচরে একটু একটু করে ঘনিয়ে উঠছে। কচি সে, বুঝতে পারে না, কিন্তু যখনই আজকাল ছুটি পেলে নিজের মনেই স্লেট ও প্রথম ভাগটা নিয়ে হাজির হয়, তখনই বুঝতে পারি এ আগ্রহটা তার কাকাকে সান্ত্বনা দেওয়ারই একটা নতুন রূপ। কেননা প্রথম ভাগ শেখার আর কোনো উদ্দেশ্য থাক আর না থাক, এর ওপরেই ভবিষ্যতে তার কাকার সমস্ত সুখ সুবিধা নির্ভর করছে। রানুর মনে এই ধারণাটুকু বদ্ধমূল হয়ে গেছে। এখন আর একেবারেই উপায় নেই বলে শিশু মনটি ব্যথায় ভরে ওঠে। প্রবীণার মতো তবু আমায় আশ্বাস দেয়, তুমি ভেবো না মেজকা, তোমার প্রথম ভাগ শেষ না করে আমি কখনো শ্বশুরবাড়ি যাব না, নাও বলে দাও। পড়া অবশ্য এগোয় না, বলে দেব কি, প্রথম ভাগটা দেখলেই বুকে যেন কান্না ঠেলে ওঠে। আবার প্রতিদিনই গৌরীদানের বর্ধমান আয়োজন, বাড়ির বাতাসে আমার হাঁপ ধরে ওঠে। এক একদিন মেয়েটাকে বুকে চেপে ধরি, বলি, আমাদের কোন দোষে তুই এর মধ্যেই এত শিগগির পর হতে চললি রানু? বোঝে না, শুধু আমার ব্যথিত মুখের দিকে চায়। এক একদিন অবুঝভাবেই কাঁদো কাঁদো হয়ে ওঠে, এক একদিন জোর গলায় প্রতিজ্ঞা করে বলে, তোমার কষ্ট হয় তো বিয়ে এখন করবই না মেজকা, বাবাকে বুঝিয়ে বলবো খন। একদিন এই রকম প্রতিজ্ঞার মাঝখানেই সানাইয়ের করুণ সুর বাতাসে ক্রন্দনের লহর তুলে বেজে উঠল। রানু কুণ্ঠিত আনন্দে আমার মুখের দিকে চেয়ে হঠাৎ কিরকম হয়ে গিয়ে মুখটা নিচু করল। বোধ করি তার মেজ কাকার মুখের বিষাদের ছায়াটা নিতান্তই নিবিড় হয়ে ফুটে উঠেছিল।
গৌরীদান শেষ হয়ে গেছে। আমাদের বাড়ির গৌরীর আজ বিদায়ের দিন। আমি শুভকর্মে যোগদান করে পুণ্য সঞ্চয় করতে পারিনি। এ বাড়ি সে বাড়ি ঘুরে বেড়িয়েছি। বিদায়ের সময় বর বধূকে আশীর্বাদ করতে এলাম। দীপ্তশ্রী কিশোর বরের পাশে পট্ট বস্ত্র ও অলঙ্কার পরা মালা চন্দনে চর্চিত রানুকে দেখে আমার তপ্ত চোখ দুটো জুড়িয়ে গেল। কিন্তু ও যে বড্ড কচি, এত সকালে কি করে বিদায়ের কথা মুখ দিয়ে বের করা যায়? ও কি জানে আজ কতই পর করে ওকে বিদায় দিচ্ছি আমরা? চোখে কোঁচার খুঁট দিয়ে এই পুণ্য দর্শন শিশু দম্পতিকে আশীর্বাদ করলাম। রানুর চিবুকটা তুলে প্রশ্ন করলাম, রানু, তোর এই কোলের ছেলেটাকে কার কাছে? আর বলতে পারলাম না। রানু শুনেছি এতক্ষণ কাঁদেনি। তার কারণ নিশ্চয়ই এই যে সংসারের প্রবেশের পথে দাঁড়াতেই ওর অসময়ের গিন্নিপনাটা সরে গিয়ে ওর মধ্যকার শিশুটি বিস্ময়ে কৌতূহলে অভিভূত হয়ে পড়েছিল। আমার কথার আভাসে সেই শিশুটিই নিজের অসহায়তায় ব্যাকুল হয়ে পড়ল। আমার বাহুতে মুখ লুকিয়ে রানু উচ্ছ্বসিত আবেগে ফুলে ফুলে কেঁদে উঠল। কখনো কচি মেয়ের মতো ওকে ভোলাতে হয়নি। আমার খেলাঘরের মা হয়ে ওই এতদিন আমাকে আদর করেছে, আশ্বাস দিয়েছে, সেইটাই আমাদের সম্বন্ধের মধ্যে যেন সহজ এবং স্বাভাবিক হয়ে পড়েছিল। ভালো মানাতো। আজ প্রথম ওকে বুকে চেপে সান্ত্বনা দিলাম, যেমন দুধের ছেলে মেয়েকে শান্ত করে, বুঝিয়ে, মিথ্যে কথা বলে, কত প্রলোভন দিয়ে। তবুও কি থামতে চায়? ওর সব হাসির অন্তরালে এতদিন যে গোপনে শুধু অশ্রুই সঞ্চিত হয়ে উঠেছিল। অনেকক্ষণ ফুঁপিয়ে ফুঁপিয়ে সে থামল। অভ্যাস মতো আমারই করতল দিয়ে নিজের মুখটা মুছে নিল। তারপর হাতটাতে একটু টান দিয়ে আস্তে আস্তে বলল, এদিকে এসো, শোনো মেজকা। দুজনে একটু সরে গেলাম। সকলে এই সময় মাতা পুত্রের অভিনয়ের দিকে চেয়ে রইল। রানু বুকের কাছ থেকে তার সুপ্রচুর বস্ত্রের মধ্যে থেকে লাল ফিতে যত্ন করে বাঁধা 10-12খানি প্রথম ভাগের একটা বান্ডিল বের করল। অশ্রুসিক্ত মুখখানি আমার মুখের দিকে তুলে বলল, প্রথম ভাগগুলো হারাইনি মেজকা, আমি দুষ্টু হয়েছিলুম, মিছে কথা বলতুম। গলা ভেঙে পড়ায় একটু থামল। আবার বলল, সবগুলো নিয়ে যাচ্ছি মেজকা, খুব লক্ষ্মী হয়ে পড়ে পড়ে এবার শিখে ফেলবো। তারপর তোমায় রোজ রোজ চিঠি লিখব। তুমি কিচ্ছু ভেবো না মেজকা। কেমন লাগলো আজকের গল্প বন্ধুরা? অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এই পর্যন্তই। আবার আসবো পরের সপ্তাহে আপনাদের পছন্দের নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।